নমস্কার, আমি নিধু। আজ আমরা কথা বলবো ইন্ডিয়া পোস্ট অর্থাৎ পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলার বিষয় নিয়ে। ইন্ডিয়া পোস্ট ওয়ার্ল্ডের 1 নম্বর পোস্টাল নেটওয়ার্ক, যার আন্ডারে প্রায় ধরুন 1,55,000 পোস্ট অফিস আছে। এর মধ্যে দেখা যায় 89% পোস্ট অফিস রুরাল এরিয়ার দিকে অর্থাৎ গ্রামের দিকে আছে। আজ আমরা জেনে নেব সেই ইন্ডিয়া পোস্টে আমরা সেভিংস পাসবই খোলার জন্য আমাদের কী কী প্রয়োজন, কী নিয়ম, এবং 2024 সালে দাঁড়িয়ে সেভিংস পাসবই খোলার ক্ষেত্রে কী কী নতুন নিয়ম সেখানে আপডেট হয়েছে। আমরা প্রথমেই বলে রাখি যে ভারতবর্ষের যে কোনো নাগরিক 18 বছর বয়স হয়ে গেলে সে পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে। ন্যূনতম 500 টাকা জমা দিয়ে আপনাকে এই সেভিংস বইটি খুলতে হয়। এর জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্ট দুটি লাগে সেটি হলো আপনার আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনার এই আধার কার্ড এবং প্যান কার্ড দুটো ডকুমেন্টের জেরক্স যখন আপনি জমা করবেন, তার আগে আপনাকে একটা জিনিস কনফার্ম হতে হবে যে আপনার আধার কার্ড এবং প্যান কার্ডের মধ্যে আপনার নাম, আপনার জন্মের তারিখ এবং আপনার গার্জেনের নাম, এই 3টে নামের মধ্যে কোনো রকম অমিল যেন না থাকে। অর্থাৎ আধার কার্ডে আপনার নামের বানান, আপনার জন্ম তারিখ এবং আপনার বাবার নাম যা থাকবে, প্যান কার্ডেতেও ঠিক একই রকম থাকতে হবে। যদি দেখা যায় যে কোনো একটা ডকুমেন্টের মধ্যে এগুলির মধ্যে কোনো একটার অমিল আছে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু কারেকশান করে ওই দুটোকে আগে একই রকম করে নিতে হবে, তবেই আপনি কিন্তু একটা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনার এই আধার কার্ড, প্যান কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো, এই 3টি দিয়ে আপনার ওখানে জমা করার পর একটা সিআইএফ আইডি তৈরি হয়। এই সিআইএফ আইডি ধরেই কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টটি খোলা হয়ে থাকে। আগে হতো কি, যে একজন ব্যক্তির নামে অনেক সিআইএফ নাম্বার আলাদা আলাদা হতো। একজন ব্যক্তির একটি রেকারিং বই থাকতো, একটি ফিক্সড ডিপোজিট বই থাকতো, কোনো ব্যক্তির দেখা যেত সেভিংস বই নেই, অথচ একের বেশি এনএসসি, কিষাণ বিকাশ পত্র, এ সমস্ত কিছু ফান্ড তাদের থাকতো, এবং প্রত্যেকটাতে দেখা যেত সিআইএফ আইডি তাদের প্রত্যেকের আলাদা আলাদা। এক্ষেত্রে কিন্তু নিয়মের পরিবর্তন হয়েছে। বর্তমানে আপনার একটি মাত্র সিআইএফ থাকবে এবং সেই সিআইএফ সেভিংসের সিআইএফ ধরেই কিন্তু আপনার ফিক্সড ডিপোজিট বলুন, রেকারিং বলুন, এ সমস্ত কিছু হবে। অতএব আপনার আধার কার্ড এবং প্যান কার্ড দিয়ে একটি সিআইএফ আইডি তৈরি হবে। এই সিআইএফ আইডি দিয়ে আপনার সেভিংস বইটি হবে। একজন ব্যক্তির নামে একটি সিঙ্গেল অ্যাকাউন্ট, একটি জয়েন্ট অ্যাকাউন্ট থাকবে। ধরুন আপনার একটি জয়েন্ট অ্যাকাউন্ট আছে, সেই জয়েন্ট অ্যাকাউন্টে আপনি সেকেন্ড হোল্ডার এবং আপনার একটি সিঙ্গেল অ্যাকাউন্ট আছে। দেখা গেল আপনার যে জয়েন্ট অ্যাকাউন্টটি আছে সেই জয়েন্ট অ্যাকাউন্টের ফার্স্ট হোল্ডার মারা গেল, তাহলে আপনার ওই জয়েন্ট অ্যাকাউন্ট যেখানে আপনি সেকেন্ড হোল্ডার আছেন সেখানে আপনি হয়ে গেলেন ফার্স্ট হোল্ডার। আর আপনার এদিকেও আরও একটি সিঙ্গেল অ্যাকাউন্ট আছে যেখানে আপনি নিজেই ফার্স্ট হোল্ডার। তখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটি পাসবই আপনাকে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ একজন ব্যক্তির একটি সিঙ্গেল অ্যাকাউন্ট এবং একটি জয়েন্ট অ্যাকাউন্ট সেভিংসের ক্ষেত্রে প্রযোজ্য। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ 3 জনকে যুক্ত রেখে আপনি একটি জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে দুরকম অপশান থাকে, একটা জয়েন্ট এ, একটি জয়েন্ট বি। জয়েন্ট এর ক্ষেত্রে আপনার ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সময় দুজন ব্যক্তিকেই সই করতে হয়, বা যদি 3 জন থাকেন তাহলে 3 জন ব্যক্তিকেই সেখানে সই করতে হয়। কিন্তু জয়েন্ট বি এর ক্ষেত্রে আইদার অর সার্ভাইভার যে অপশানটা থাকে, সেখানে দেখা যায় যে কোনো একজন ব্যক্তি সই করেই কিন্তু টাকাটি উইথড্র করতে পারে। এছাড়া 10 বছর বয়সের পর যে কোনো শিশুর অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সেক্ষেত্রে তার বাবা এবং তার মা গার্জেন হিসাবে তার অ্যাকাউন্টটি খুলে দিতে পারে, এবং এক্ষেত্রে তার একটি মাত্র বই হবে। তার যখন বয়স 18 বছর হবে তখন তার প্যান কার্ড, আধার কার্ড, প্রয়োজনীয় কেওয়াইসি জমা দিয়ে তখন থেকে তার বইটি তার নামে হয়ে যাবে, সম্পূর্ণ তার নামে হয়ে যাবে 18 বছর বয়সের পর। সেভিংস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আর একটা জিনিস প্রয়োজনীয়, সেটা হয় একজন নমিনেশন, অর্থাৎ একজনকে নমিনি রাখতে হয়। এই নমিনি রাখার ক্ষেত্রে আপনার অবশ্যই তাকে রিলেটিভের মধ্যে হতে হবে। এই নমিনি সর্বোচ্চ 4 জনকে রাখা যায়। সেখানে শেয়ারের ভাগ দিতে হয়, যেমন ধরুন একজন নমিনি থাকলে তার শেয়ার 100% করতে হয়, 2 জন থাকলে 50% 50%, আর যদি 4 জন থাকে তাহলে 25% করে 4 জনের নমিনি সেখানে অ্যাড করতে হয়। এমনকি নমিনির ক্ষেত্রেও কিন্তু মাইনর নমিনি অ্যাড করা যায়।
মাইনর নমিনি যখন অ্যাড করবেন তখন সেম একই অ্যাকাউন্ট খোলার মতনই যেমন গার্জেনকে রাখা হচ্ছে, মাইনর নমিনির ক্ষেত্রেও কিন্তু গার্জেন থ্রু দিয়ে আপনি মাইনর নমিনি রাখতে পারবেন। এবার আমরা জেনে নেব পোস্ট অফিসে সেভিংস বই খোলার সঙ্গে সঙ্গে আমরা সেই বইয়ের সঙ্গে কী কী সুযোগ সুবিধা পাবো। প্রথমেই বলে রাখি, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট রেট হচ্ছে 4%। এবারে আপনি পোস্ট অফিসের সেভিংস বই খোলার সাথে সাথে আপনি চেক বইয়ের জন্য দরখাস্ত করতে পারেন, এটিএম কার্ডের জন্য দরখাস্ত করতে পারেন। চেক বই করার ক্ষেত্রে আপনাকে একটি আলাদা ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে আপনাকে একটা চেক বই দেওয়া হয় এবং সেই চেক বইয়ের মধ্যে 10 পাতার একটি চেক বই থাকে। একটি ফিনান্সিয়াল ইয়ারের মধ্যে যে চেক বই দেওয়া হয় 10 পাতার বই, সেটা আপনাকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়। ঠিক পরবর্তী বছরে যদি আবার চেক বইয়ের অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে সেটাও আপনাকে ফ্রি দেওয়া হয়। কিন্তু একই বছরের মধ্যে একটি চেক বইয়ের অতিরিক্ত চেক বই যখনই আপনি দরখাস্ত করবেন বা আবেদন করবেন তখনই কিন্তু আপনাকে একটা আলাদা চার্জ দিয়ে সেই চেক বইটা রিসিভ করতে হয়। আর এটিএম কার্ডের ক্ষেত্রেও আপনাকে আলাদাভাবে ফর্ম ফিল আপ করে এটিএমের অ্যাপ্লিকেশান দিতে হয়। এই এটিএমে আপনি সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত একদিনে তুলতে পারবেন। এটিএম কার্ডের আবেদন যখন করবেন তখন 125 টাকা প্লাস একটি জিএসটি চার্জ আপনাকে পেমেন্ট করতে হয়, তারপরে আপনার এটিএম কার্ড চালু হয়। এটিএম কার্ড টাকা তোলার ক্ষেত্রে মেট্রো সিটিতে আপনি 3টি ফ্রি ট্রানজ্যাকশান পান এবং নন মেট্রো সিটিতে আপনাকে 5টি ফ্রি ট্রানজ্যাকশান দেওয়া হয়ে থাকে। এছাড়া আপনি সেভিংস পাসবইয়ের সাথে ই ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, অটল পেনশন যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, সুরক্ষা বিমা যোজনা, আধার শেডিং, এই সমস্ত ফেসিলিটিগুলো পোস্ট অফিসের সেভিংস বইয়ের সঙ্গে রাখতে পারেন। অটল পেনশন যোজনা যদি আপনি চালু করেন, আপনার প্রত্যেক মাসে যে টাকা কাটা যাবে সেটা সেভিংস বই থেকে অটোমেটিক কাটা যাবে। একই রকমভাবে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা, সুরক্ষা বিমা যোজনা, এই সমস্ত কিছু টাকা পয়সাও আপনার সেভিংস থেকে অটোমেটিক কাটা যায়। আপনি সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার শেডিং করে রাখেন তাহলে সরকারি সমস্ত সাবসিডি অর্থাৎ সরকারের যে সমস্ত ভর্তুকিপূর্ণ জিনিসগুলো আপনি পান সেই জিনিসগুলো কিন্তু পোস্ট অফিসের সেভিংস বইয়ের মাধ্যম দিয়ে আপনি পেতে পারবেন। 500 টাকা দিয়ে বই খোলার পর আপনি কিন্তু 10-এর গুণিতকের যে কোনো সংখ্যার টাকা আপনি ওই সেভিংস বইতে জমা করতে পারবেন। টাকা জমা এবং তোলার ক্ষেত্রে ব্রাঞ্চ অফিসের নিয়মটি একটু আলাদা। যেমন ব্রাঞ্চ অফিসে যদি আপনার সেভিংস বই থাকে তাহলে সেক্ষেত্রে টাকা তোলার ক্ষেত্রে আপনি 20,000 টাকা পর্যন্ত একদিনে সর্বোচ্চ টাকা তুলতে পারবেন এবং জমা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ব্রাঞ্চ অফিসে জমা দিতে পারেন। কিন্তু যদি আপনার বইটি সাব অফিস বা হেড পোস্ট অফিসের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো আপনাকে মানতে হয় না। 10 লক্ষ টাকার উপরে যখন আপনি ক্যাশ জমা করতে যাবেন তখন অবশ্যই কিন্তু একবার আপনার যে সিনিয়র পোস্টমাস্টার আছেন বা সাব পোস্টমাস্টার আছেন তার সঙ্গে একবার আলোচনা করে নেবেন। সাধারণত 10 লক্ষ টাকা যখন ক্যাশ আপনি পোস্ট অফিসে জমা করতে যাবেন তখন আপনাকে কিন্তু একটু প্রয়োজনীয় নথি জমা দিতে হয় যে টাকাটি আপনি কোথা থেকে পেয়েছেন বা কিভাবে টাকাটি আপনি পেয়েছেন। এবং আপনার সেভিংস বইয়ে বছরে একবার অন্তত টাকা ফেলতে এবং টাকা তুলতে হয়, কারণ পুরো বছর ধরে যদি একবারও না ট্রানজ্যাকশান না হয়ে থাকে তাহলে আপনার সেভিংস বইটি ডরমাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যখন আপনার সেভিংস বই থেকে টাকা তুলবেন তখন আপনার যতটুকু টাকা জমানো থাকবে 500 টাকা রেখে বাকি টাকাটি তুলতে হয়। যখন ওই সেভিংস বইটিকে আপনি সম্পূর্ণরূপে বন্ধ করে দেবেন তখনই একমাত্র ওই 500 টাকাটি আপনি পেতে পারেন। আপনার বইটি যদি কোনো সিবিএস পোস্ট অফিসে খোলা হয়ে থাকে তাহলে আপনি ওই বইয়ের চেক ব্যবহার করে অন্য যে কোনো পোস্ট অফিস থেকে টাকা তুলতে পারবেন এবং সেভিংস বইটিতে টাকা জমাও করতে পারবেন। এমনকি ওই সেভিংস অ্যাকাউন্টের চেক কেটে আপনি এনএসসি, কিষাণ বিকাশ পত্র, রেকারিংয়ের টাকা জমা করতে পারবেন, এমআইএস করতে পারবেন। এগুলো আপনি সারা ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিস থেকেই করতে পারবেন যদি আপনার সেভিংস বইটি কোনো সিবিএস পোস্ট অফিসে খোলা হয়ে থাকে। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার এখন যে পোস্ট অফিসে অ্যাকাউন্ট আছে পরবর্তীকালে আপনি যদি আপনার কাজের সূত্রে হোক বা যে কোনো কারণে হোক আপনার বসবাসের স্থান পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেভিংস পাস বইটিকেও আপনি কিন্তু ট্রান্সফার করে নিতে পারবেন অন্য যে কোনো পোস্ট অফিসে। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে যে 3টে জিনিস বিশেষ গুরুত্বপূর্ণ সেটি হলো আপনার একটাই সিআইএফ আইডি থাকবে, আপনার একটি সিঙ্গেল অ্যাকাউন্ট থাকবে, একটি জয়েন্ট অ্যাকাউন্ট থাকবে। যদি আপনার আগে
অনেকগুলো সিআইএফ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার সিআইএফগুলোকে কেওয়াইসি দিয়ে মার্চ করে নিতে হবে, করে নিয়ে একটা সিআইএফে নিয়ে আসতে হবে। আজকের ভিডিওটি আপাতত এইটুকুই। আমার আলোচনার বাইরেও যদি সেভিং সম্পর্কিত আরও কোনো জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটিতে লাইক করবেন। এছাড়া আমার পোস্ট অফিস সম্পর্কিত আরও যে সমস্ত ভিডিওগুলো আসবে সেগুলো যাতে আপনারা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, সেই কারণে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এটুকু কথা দিচ্ছি যে পোস্ট অফিসে নতুন কোনো কিছু আপডেট হলে বা নতুন কোনো কিছু স্কিম সম্পর্কে যখনই আসবে সেগুলোর ডিটেল আপনারা আমার থেকে পেয়ে যাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।